শব্দ বায়োস্ফিয়ার, যেটার অর্থ বলছি জীবমণ্ডল, এই বায়োস্ফিয়ার শব্দটা এলো কথা থেকে। বায়োস্ফিয়ার শব্দ হচ্ছে দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, একটা গ্রিক শব্দ আর একটা ল্যাটিন শব্দ। গ্রিক শব্দ বায়োস, BIOS, এই শব্দটার অর্থ হচ্ছে জীবন। আর একটা শব্দ বললাম সেটা হচ্ছে ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে SPHAERA, স্ফেরা, যার অর্থ হচ্ছে মণ্ডল। এই যে দুটো শব্দ, একটা গ্রিক শব্দ আর একটা ল্যাটিন শব্দ, এই দুটো শব্দের সম্মিলিত রূপই হচ্ছে বায়োস্ফিয়ার, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। এই বায়োস্ফিয়ারের তাহলে অর্থ কি? বায়োস্ফিয়ারের অর্থ হচ্ছে প্রাণের অস্তিত্ব অঞ্চল। এই সম্পর্কিত আলোচনায় আজকে থাকছে। তাহলে বায়োস্ফিয়ার শব্দটা এলো কোথা থেকে, কে প্রথম উদ্ভব ঘটালো, সেটাও আমি তোমাদেরকে এখানে লিখে দেখিয়েছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের MCQ আসার সম্ভাবনা খুব বেশি, তাই এটা অবশ্যই নোট করে নাও। এডওয়ার্ড সুয়েস, তিনি প্রথম এই টার্মটা, এই বায়োস্ফিয়ার শব্দটা ব্যবহার করেছিলেন। কোন সময় ব্যবহার করেছিলেন? না 1875 খ্রিস্টাব্দে। তাহলে 1875 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এডওয়ার্ড সুয়েস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নোট করতে একেবারেই ভুললে চলবে না। তো এই জীবমণ্ডলটাই আজকের আমাদের আলোচনার বিষয়। এটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, টোটাল যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেই জন্য যতটুকু সহজ করে বলা সম্ভব আমার দ্বারা সেটা আমি আপ্রাণ চেষ্টা করব। তোমরাও মনোযোগ সহকারে শুনতে থাকো, অসুবিধে হলে কমেন্টে জানিও। চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা দেখে নিই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে 3rd সেমিস্টার পড়ছো, তোমাদের ভূগোল বিষয়ে নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম, তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ইউনিট 5-এ যে অংশটা রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। সেটা সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেই আলোচনা করে দেবো। তাছাড়া এই সম্পর্কিত টোটাল কনসেপ্ট যাতে তোমাদের ক্লিয়ার থাকে তার আপ্রাণ চেষ্টা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা বোঝার চেষ্টা করো এবং যেখানটায় তোমার অসুবিধা বলে মনে হবে সেটা এখন নোট করে রাখো, পরে ক্লাসটা দেখা শেষ হয়ে গেলে তুমি সেটা কমেন্টে অবশ্যই জানাও। দেখো, প্রথমেই আমরা তাহলে যেটা জানবো যে জীবমণ্ডলটা কি, কিভাবে এর উৎপত্তি হয়েছে, সেটা তো বললাম যে দুটো শব্দের মিলিত রূপ হচ্ছে বায়োস্ফিয়ার। এইবার এই জীবমণ্ডল কি হঠাৎই সৃষ্টি হয়ে গেল পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে? না, একেবারেই নয়। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হলো তাহলে তখন তো সেটা ছিল, যেটা তোমরা নিচু ক্লাস থেকেই জেনে আসছো, সেটা একটা জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলা। তারপর কোটি কোটি বছর ধরে সে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হতে থাকলো। তারপর সেখানে যে জিনিসগুলো ছিল সেটা শুধুই মাত্র পাহাড়, পর্বত, মহাসাগর, এই সমস্ত জিনিস কিন্তু সেখানে ছিল। তারপরে কি হলো, ধীরে ধীরে পৃথিবী যখন শীতল হলো, ঠান্ডা হয়ে গেল, তখন সেখানে জৈব যৌগ থেকে আস্তে আস্তে প্রাণের অস্তিত্ব পাওয়া গেল, প্রাণের অস্তিত্ব এলো। তারপর ধীরে ধীরে সেখান থেকে উদ্ভিদ প্রাণীর সৃষ্টি হলো। বর্তমানে এই রকম যে রূপ পৃথিবীর, সেটা কিন্তু বহু বছর পর এই ধরনের রূপ পৃথিবী পেয়েছে। তো এই জীবমণ্ডল সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জীবমণ্ডলের কার কতটা ভূমিকা রয়েছে, কোন জীবের কার কতটা ভূমিকা, কি অংশ রয়েছে সেটা যেমন আলোচনা করব। সেখানে কি খাদ্য খাদক সম্পর্ক রয়েছে, খাদ্য জাল কিরকম, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করে নেব, যেগুলো হয়তো তোমরা কিছু কিছু লাইফ সায়েন্সে পড়ে চলে এসেছো ক্লাস 9-এ। তো আমরা এখানে সেটা আরো বিস্তারিতভাবে পড়ে নেব, জেনে নেব। সমস্যা থাকলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তাহলে জীবমণ্ডল পড়তে গেলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে জীবমণ্ডল কাকে বলবো। এই প্রশ্নটা আসা তো খুবই স্বাভাবিক। তো জীবমণ্ডল হচ্ছে পৃথিবীকে ঘিরে যে পাতলা আস্তরণ রয়েছে প্রাণের, সেটাই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। তো এই যে বায়োস্ফিয়ার, একে কিন্তু আবার ইকোস্ফিয়ারও বলা হয়ে থাকে। কেন একে ইকোস্ফিয়ার বলা হয়? কারণ এই জীবমণ্ডলের মধ্যে একাধিক বাস্তুতন্ত্র রয়েছে, আর সেই কারণেই একে আবার ইকোস্ফিয়ারও বলা হয়ে থাকে। আর এই যে ইকোস্ফিয়ার বা বাস্তুমণ্ডলের কথা বলছি, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের আবাস স্থল। তো এই জীবমণ্ডল যেখানে কিনা একাধিক বাস্তুতন্ত্র রয়েছে বলে বললাম,
তাহলে সেই বাস্তুতন্ত্র মানে সেখানে কি থাকবে? অবশ্যই উৎপাদক থাকবে, সেখানে খাদক থাকবে, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, এই সমস্তগুলো থাকছে। তার সঙ্গে সঙ্গে থাকবে বিয়োজক। তাহলে জীবমণ্ডলের উৎপাদক আমরা কাকে বলবো? যেখান থেকে সমস্ত খাদ্যের যে উৎস সেটাই হচ্ছে উৎপাদক। যেমন আমরা এখানে তৃণ, সেটাকে ধরে নিতে পারি উৎপাদক, তৃণ বা ঘাস। এরপরে এদেরকে নির্ভর করে, এই যে উৎপাদকের কথা বলছি, তৃণকে নির্ভর করে যারা বেঁচে থাকে তারা কি? প্রাথমিক শ্রেণীর খাদক বা গৌণ খাদক, যাদেরকে, যেগুলো আবার কিনা হচ্ছে তৃণভোজী শ্রেণীর, তাই তাদেরকে বলা হয়ে থাকে হার্বিভোরাস। আর এই হার্বিভোরাসদেরকে ভক্ষণ করে কারা বেঁচে রয়েছে? তারা হচ্ছে মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস। আর আরো পরবর্তী সময়ে এই সমস্ত যে উদ্ভিদ প্রাণী তাদের দেহ বিয়োজিত হয় কাদের দ্বারা? বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু দ্বারা বিয়োজিত হয়। এই যে পদ্ধতি, এটা হচ্ছে জীবমণ্ডলের মধ্যে বহমান অবস্থায় রয়েছে, মানে কন্টিনিউয়াস প্রসেসে এই ঘটনায় ঘটে চলেছে। যে জীবজগৎ নিয়ে আমরা আলোচনা করছি, সেই জীবজগতের সূচনা হয়েছিল পৃথিবীতে প্রায় 350 কোটি বছর আগে। আর এই জীবমণ্ডলের বৈশিষ্ট্য হিসেবে তাহলে আমরা কি কি বলতে পারি? না, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা বলতে পারি জীবমণ্ডলের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান ভেদে পরিবেশের সঙ্গে জীবমণ্ডলের যে সম্পর্ক সেটা পরিবর্তিত হতে থাকে। এটা একটা বৈশিষ্ট্য। যখনই অবস্থান বদলে যাবে তার সম্পর্কটাও বদলে যায়। এই বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ এরকমই একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সেখানে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, এই সবগুলোই কিন্তু রিলেটেড থাকবে জীবমণ্ডলের সঙ্গে। মানে এইগুলোর মাধ্যম দিয়ে কিন্তু জীবমণ্ডলের বিকাশ ঘটবে। তাছাড়া আরো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্দিষ্ট, মানে দিক নির্দেশিত পথেই কিন্তু শক্তির বন্টন হবে বা স্থানান্তর হবে বা রূপান্তর হবে। এই হচ্ছে জীবমণ্ডলের বৈশিষ্ট্য। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। দেখো, এর আগে আমরা জীবমণ্ডল, সেটা অর্থাৎ বায়োস্ফিয়ার শব্দটা কোথা থেকে এসেছে সেটা জানিয়েছি। তাহলে এখন এই যে বাস্তুতন্ত্র, যার ইংলিশটা হচ্ছে ইকোসিস্টেম, এটা কোথা থেকে এলো? জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, এটা যেমন দুটো শব্দ থেকে এসেছিল, একটা গ্রিক শব্দ, একটা ল্যাটিন শব্দ, তেমনি ইকোসিস্টেম কথাটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, এগুলো আমি লিখে দেখাচ্ছি, তোমরাও প্রয়োজনে নোট ডাউন করো। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই যে শব্দ দুটোর কথা বলছি, দুটো গ্রিক শব্দ, সেই দুটো কি? গ্রিক শব্দ ওইকস, যার অর্থ হচ্ছে আবাস স্থল, আর একটা গ্রিক শব্দ যেটা হচ্ছে সিস্টেম, যার অর্থ আন্তঃসম্পর্ক। তাহলে কি হলো? এই যে দুটো শব্দ ওইকস আর সিস্টেম, এখান থেকে এই শব্দটার উৎপত্তি হলো কোনটা? না, ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম, যার আক্ষরিকভাবে অর্থটা এরকম দাঁড়ায়, আবাস স্থল সম্পর্কিত আন্তঃসম্পর্ক। এই শব্দটা অর্থাৎ এই ইকোসিস্টেম শব্দটার প্রচলন কে করলেন সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি, দেখে নাও। আর্থার জর্জ ট্যান্সলে, তিনি এই শব্দটার ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দটা কোথায় ব্যবহার করেছেন, কখন করেছেন সেটাও দেখিয়েছি। দেখো, 1935 এই সময়তে তিনি তার বই ইকোলজি, সেখানে এই শব্দটার ব্যবহার করেন। তাহলে ইকোলজি নামক বইতে 1935 খ্রিস্টাব্দে আর্থার জর্জ ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটার ব্যবহার করেছেন। তাহলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয়? না, আর্থার জর্জ ট্যান্সলেকে। এইবার দেখো, তোমাদেরকে এখানে একটা তথ্য দিই। এই যে আমরা বাস্তুতন্ত্রের কথাটা বলছিলাম, তো এই বাস্তুতন্ত্রের ধারণার জনক তাহলে কাকে বললাম? অবশ্যই আর্থার জর্জ ট্যান্সলে। তার কথা আমরা বললাম। তিনি কি করেছেন না, এই ইকোসিস্টেম কথাটাকে ব্যবহার করেছিলেন ইকোলজি নামক একটা, কোথাও কোথাও তোমরা এটা বই পাবে, কোথাও কোথাও পত্রিকা পাবে, সেখানে তিনি ইকোলজি শব্দটা ব্যবহার করেছিলেন। এবারে ইকোলজি শব্দের তাহলে প্রবক্তাকে, ইকোলজি যার অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা, এই বাস্তুবিদ্যার জনক বলা হয় আর্নেস্ট হেকেলকে। আর্নেস্ট হেকেল, তিনি ইকোলজি শব্দের প্রবক্তা। তাহলে তাকে বাস্তুবিদ্যার জনক বলা হচ্ছে। এই জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। বাস্তুবিদ্যার জনক যদি তোমাকে জানতে চাওয়া হয় তাহলে সেখানে তোমাকে লিখতে হবে আর্নেস্ট হেকেল। আর যদি বলা হয় বাস্তুতন্ত্রের ধারণা প্রথমকে প্রদান করেন বা বাস্তুতন্ত্রের ধারণার জনককে, তখন কিন্তু সেটা হবে আর্থার জর্জ ট্যান্সলে। আমি এখানে কিন্তু দুটো তথ্যই তোমাদেরকে দিয়েছি। দেখো, 1866 খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল
তিনি এই ইকোলজি শব্দটাকে যথাযথভাবে ব্যবহার করেছিলেন ঠিকঠাকভাবে। আর এই ইকোলজি নামক পত্রিকাতে ইকোসিস্টেম কথাটাকে ব্যবহার করেছিলেন আর্থার জর্জ টার্নসলে। তাহলে আর্থার জর্জ টার্নসলেকে বলা হচ্ছে যে বাস্তুতন্ত্রের ধারণার জনক, আর আর্নেস্ট হেকেলকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজির জনক। দুটো তফাৎ ভালো করে বুঝে নাও এবং সেই অনুযায়ী কিন্তু তুমি মাথায় ধরে রাখো। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, তাই তফাৎটা বুঝে নিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, এই যে আমরা বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র বলছি, তাহলে বাস্তুতন্ত্র বলবো কাকে? দেখো, ইকোলজি বা বাস্তুবিদ্যা বা বাস্তু সংস্থান, তার যে মূল কার্যকরী একক সেটা হচ্ছে এই বাস্তুতন্ত্র। এইবার বাস্তুতন্ত্র আমরা কাকে বলবো না, বাস্তুতন্ত্র হচ্ছে পরিবেশ এবং পরিবেশের মধ্যে বসবাসকারী বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ, তাদের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। আর যে বাস্তুবিদ্যা বা ইকোলজির কথা বলছি, এই ইকোলজি কিন্তু আবার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা সিনো ইকোলজি। সেটা কি জিনিস? দেখো, যখন বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটা নির্দিষ্ট জীব, সেটা প্রাণী অথবা উদ্ভিদ হতে পারে, তার সম্পর্কে এবং তার সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেটা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সেটাকে বলা হবে অটো ইকোলজি, মানে এককভাবে আলোচনা হবে। উদ্ভিদ বা প্রাণীর সঙ্গে পরিবেশের সম্পর্ক এককভাবে যদি আলোচনা হয় তাহলে সেটা হচ্ছে অটো ইকোলজি। আর সিনো ইকোলজিটা কি? ওই বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র জীবমণ্ডল সম্পর্কে যদি আলোচনা করা হয় তখন সেটাকে বলা হবে সিনো ইকোলজি। ধরো কোনো একটা বাস্তুতন্ত্র, সেখানকার একটা নির্দিষ্ট গাছ সম্পর্কে এবং তার সঙ্গে পরিবেশের যে অভিযোজন, সেই সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে সেটা হচ্ছে অটো ইকোলজি। সেটা কোনো প্রাণীও হতে পারে। আবার যদি সেই বাস্তুতন্ত্রেরই সমগ্র যত উদ্ভিদ রয়েছে, যত প্রাণী রয়েছে ওই বাস্তুতন্ত্রের অন্তর্গত, সবাইকে নিয়ে যদি আলোচনা করা হয় পরিবেশের সম্পর্ক, তাহলে সেটা হবে সিনো ইকোলজি। এরপরে আমরা যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য। এখানে মাত্র ছোট ছোট কয়েকটা পয়েন্টের কথা আমি বলেছি। এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু বৈশিষ্ট্যটা তুমি খুব সহজেই মনে রাখতে পারবে। তবে এই পয়েন্টগুলোকে একটা একটা করে আলোচনা করার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তবেই তুমি পেতে পারবে। তো এখন আমরা দেখে নেব বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, যেখানে প্রথম পয়েন্টে আমরা বলেছি উৎস। দেখো, বাস্তুতন্ত্রের যত শক্তি, সমস্ত শক্তির উৎসই হচ্ছে সূর্য। তাহলে বাস্তুতন্ত্রের শক্তির উৎস হিসেবে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে সূর্য। সেখান থেকে শক্তিটা বিভিন্নভাবে প্রবাহিত হয়ে যায়। তারপরে বলেছি ক্ষেত্র। বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে। প্রত্যেকটা বাস্তুতন্ত্রের আলাদা আলাদা স্বক্ষেত্র রয়েছে। একটার সঙ্গে আরেকটা কিন্তু মিলবে না, সেখানে একটা আলাদা পরিসর, আলাদা গণ্ডি রয়েছে। তাহলে বাস্তুতন্ত্রে অবশ্যই নির্দিষ্ট ক্ষেত্র থাকে। তারপরে কি বলেছি? সময়। এতে একটা নির্দিষ্ট সময়ও দিতে হয়। প্রত্যেকটা বাস্তুতন্ত্রের জন্যই কিন্তু আলাদা আলাদা সময়টা নির্ধারিত। সবের জন্য একই রকম সময় কিন্তু হয় না, একটা নির্দিষ্ট সময় সেখানে দিতে হয় এক একটা বাস্তুতন্ত্রের জন্য। তারপরে যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যবস্থা। এই যে বাস্তুতন্ত্রের কথা বলছি, এর ব্যবস্থা হচ্ছে অত্যন্ত সুগঠিত, সুসংগঠিত। যদি কোনো কারণে বাইরে থেকে বাধা প্রদান না করা হয় তাহলে কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না, কোনো বিঘ্ন ঘটে না। বাস্তুতন্ত্রের ব্যবস্থা এতটাই সুসংগঠিত যে সেখানে ভারসাম্য বিনষ্ট হতে পারে না। পরবর্তী পয়েন্টে আমরা বলেছি পদ্ধতি। এই যে পদ্ধতি, এটা হচ্ছে একটা উন্মুক্ত পদ্ধতি, তবে সেটা অত্যন্ত জটিল পদ্ধতি। কেন জটিল পদ্ধতি বলা হচ্ছে? কারণ বাস্তুতন্ত্রের বিভিন্ন জৈব উপাদান, অজৈব উপাদান রয়েছে, তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া এবং পরিবেশের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা একটা বেশ জটিল আকার ধারণ করে, জটিল পদ্ধতি। যেমন সেখানে তুমি জলচক্রের কথা বলতে পারো, শক্তি প্রবাহের কথা বলতে পারো। এই যে প্রসেসগুলো, যেগুলো আমরা পরে পরে আগের দিকে আলোচনা করব, সবগুলোই কিন্তু জটিল পদ্ধতি। আর নেক্সট যে বৈশিষ্ট্যের কথা বলেছি সেটা হচ্ছে আয়তন। বাস্তুতন্ত্রের আয়তন ক্ষুদ্রও হতে পারে, আবার বৃহৎও হতে পারে। ছোট বড় কিভাবে হচ্ছে? ধরো তোমাকে শুধুমাত্র একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের কথা বলা হলো, তাহলে তার আকার
ছোট হবে। বা পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলা হলো, তাহলে সেটা কিন্তু ছোট বাস্তুতন্ত্র হলো। কিন্তু যদি সমগ্র পৃথিবীর বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হয়, সেটা বৃহদায়তন হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে এর ক্ষেত্র আয়তনটা বড় হতে পারে, ছোটও হতে পারে। পরবর্তী পয়েন্টে বলেছি প্রণালী। এই যে প্রণালী, বাস্তুতন্ত্রের প্রণালী হচ্ছে উন্মুক্ত প্রণালী। কারণ কি না, এখানে শক্তি এবং যে পদার্থ তার উৎপাদন, তার প্রবহমানতা সবটাই কিন্তু গতিশীল অবস্থায় থাকে, গতিময়তা পায় বা সতত চরণশীল অবস্থায় থাকে। তো সেই জন্য এটা বলা হচ্ছে উন্মুক্ত প্রণালী। আর এরপরে হচ্ছে উৎপাদন। এক্ষেত্রে শক্তির যে উৎপাদন, তার প্রবাহকরণ সবটাই রয়েছে। তাই বলা হয় যে বাস্তুতন্ত্রের একটা নিজস্ব উৎপাদন ক্ষমতা রয়েছে, যেখানে শক্তি প্রবাহের মাধ্যমে জৈব উপাদানের সৃষ্টিতে সাহায্য করে। পরবর্তী যে পয়েন্ট আমরা বলেছি সেটা হচ্ছে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্কটা কি? বাস্তুতন্ত্রের যত রকমের উপাদান রয়েছে, সেটা সজীব উপাদান হতে পারে, জড় উপাদান হতে পারে, সেই সমস্ত উপাদান বা যত প্রাণী রয়েছে, উদ্ভিদ কুল, প্রাণীকুল, এই সমস্তদের সঙ্গে যে পরিবেশের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেটা কিন্তু বিদ্যমান বাস্তুতন্ত্রে। সুতরাং এই আন্তঃসম্পর্কটা একেবারে ক্রিয়াশীল অবস্থাতেই থাকে। আর বৈশিষ্ট্যের একদম শেষ পয়েন্টে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে গতিশীলতা। এর পরে পরে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেখানে দেখব খাদ্য জাল, খাদ্য প্রবাহ, শক্তি প্রবাহ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু বাস্তুতন্ত্র সবসময় গতিশীল থাকে, যেটা একটু আগেও আমি বললাম। তাহলে এই হচ্ছে টোটাল বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের তাহলে গুরুত্বটা কি। দেখো, এখানেও আমি তোমাদেরকে পয়েন্ট আকারে দেখানোর চেষ্টা করছি। বাস্তুতন্ত্রের গুরুত্বের প্রথম পয়েন্টেই যেটা বলেছি সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা। তো বাস্তুতন্ত্র যদি থাকে তাহলে কিভাবে ভারসাম্য রক্ষা হয় না, বিভিন্ন যে গ্যাস তার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে সমতা বজায় থাকে বা ভারসাম্য বজায় থাকে। তাহলে বাস্তুতন্ত্রের কারণেই এই ভারসাম্য রক্ষিত হচ্ছে। পরের পয়েন্টে বলছি জীব বৈচিত্র্যের ধারণা। বাস্তুতন্ত্র বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্র বিভিন্ন রকম হবে। তৃণক্ষেত্রের বাস্তুতন্ত্র একরকম হবে, পুকুরের বাস্তুতন্ত্র একরকম হবে, অরণ্যের একরকম হবে। তো বিভিন্ন বাস্তুতন্ত্রে বসবাসকারী যে সমস্ত জীব গোষ্ঠী রয়েছে, প্রাণীকুল রয়েছে, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ, তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। সেই সমস্ত বাস্তুতন্ত্র নিয়ে যদি নাড়াঘাটা করা হয়, অর্থাৎ অধ্যয়ন করা হয়, তাহলে সেখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। অবশ্যই এটা বাস্তুতন্ত্রের গুরুত্ব। নেক্সট যে গুরুত্বের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। বাস্তুতন্ত্র নিয়ে অধ্যয়ন করার ফলে সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে বজায় থাকে তার জন্য বিভিন্নভাবে কিন্তু দূষণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হয়। তাহলে এটাও কিন্তু তার অবশ্যই একটা গুরুত্ব বা ভূমিকা। নেক্সট যেটা বলা হয়েছে বন্যা বা খরা রোধ। বাস্তুতন্ত্রে অনেক সময় বন্যা এবং খরা প্রতিরোধ হয়ে থাকে যদি তার ভারসাম্য বজায় থাকে। একটা আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থার মাধ্যমেই কিন্তু এই খরা এবং বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নেক্সট পয়েন্ট আমরা বলছি বন্য প্রাণী সংরক্ষণ। একটা বাস্তুতন্ত্রের খাদক মানে একেবারে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত আমাদের যদি ধারণা থাকে এবং সেখানে কোন প্রাণীর অবস্থান কি রকম, কতগুলো সংখ্যায় রয়েছে সেটা যদি জানা যায়, তাহলে যার সংখ্যা কম সেই সমস্ত প্রাণীদের কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বন্যপ্রাণীর সংরক্ষণ হচ্ছে। আমরা যেমন কিছুদিন আগে পর্যন্তই লক্ষ্য করছিলাম যে বাঘের সংখ্যা ক্রমাগত কমছে, তাহলে তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটা সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। তাহলে বাস্তুতন্ত্র যদি ঠিকঠাক অধ্যয়ন করা হয়, সেখান থেকে বন্যপ্রাণীর সংখ্যা জানা যায় এবং সেই অনুযায়ী তাদের সংরক্ষণের ব্যবস্থাও করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব। এখন আমরা এবার যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান বা কম্পোনেন্টস। তাহলে এই যে বাস্তুতন্ত্রের উপাদান, এটা তো তোমাদেরকে আমি একেবারে এখানে দেখো চার্ট আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে তোমরা এটা নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং পড়তেও কিন্তু সুবিধা হবে। তো এইখানে যাওয়ার আগে মানে এটা ডিসকাস করার আগে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই উপস্থাপনায় এই যে আমরা আলোচনা করছি জীবমণ্ডল, এইটাই কিন্তু আমাদের প্রথম অংশের একদম শেষ।
মানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই পোর্শনের লাস্ট অংশ হচ্ছে জীবমণ্ডল। তাহলে এই জীবমণ্ডলটা হয়ে গেলে কিন্তু এর পরে আমরা যেটা রয়েছে সেটা আসবো। তো পরের অংশে যেটা আছে সেটা হচ্ছে মানবীয় ভূগোলের বিষয়সমূহ, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করে নেব। তো এই পর্যন্ত তোমাদের অর্থাৎ যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই পর্যন্ত টোটাল সিলেবাসের অংশ কিন্তু অনেকগুলো পর্বে আলোচনা হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাস কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, তারপর সেই ক্লাসগুলোর ওপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্তই কিন্তু চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়েছে। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকে এখনো দেখে উঠতে পারোনি, হয়তো আজকের এই ক্লাসটার মধ্যে দিয়েই তুমি এই চ্যানেল প্রথম ভিজিট করছো। তাহলে বলবো যে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, যাতে পুঙ্খানুপুঙ্খ বুঝে নিয়ে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজে নির্ভুলভাবে দিতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, প্লেলিস্ট চেক করেও তোমরা দেখে নিতে পারো। আর এরপরে তোমাদের যদি কোনো কিছু জানার বা জানানোর থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। খুব তাড়াতাড়ি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকেও ক্লাসগুলো আসতে থাকবে। অনেক সময় কি হয়, নোটিফিকেশন যায় না, তাই মাঝে মধ্যে তোমরা একটু চ্যানেলটা ভিজিট করে নিও, নতুন কোনো ক্লাস আপলোড হয়েছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। এখন দেখে নাও, এই যে উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান, একে কি হচ্ছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। দুটো ভাগ কি কি? একটা জড় বা অজীবজাত উপাদান, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস, আর একটা সেটা হচ্ছে জীবজাত উপাদান বা সজীব উপাদান, যেটাকে বলা হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস। তাহলে এই দুভাবে আলোচনা করা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদানকে। তার মধ্যে প্রথম যে ভাগটা সেটা আমরা বলেছি কি অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা আমাদের অজীবজাত বা জড় উপাদান, সেটাকে আবার তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে। সেই তিনটে শ্রেণী কি? অজৈব পদার্থ, জৈব পদার্থ আর ভৌত উপকরণ। এই যে ডায়াগ্রামটা তোমরা দেখছো, এটা কিন্তু বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ নয়, বাস্তুতন্ত্রের উপাদান। তাহলে এই অজৈব পদার্থ কিছু উপাদান রয়েছে, জৈব পদার্থ কিছু উপাদান রয়েছে, আর আছে ভৌত উপকরণ, যেগুলোকে আমরা বলছি জড় বা অজীবজাত উপাদান। নেক্সট যে ভাগটা আমরা করেছিলাম, অন্য আরেকটা যে ভাগ, সেটা হচ্ছে সজীব বা জীবজাত উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট। এর আবার বেশ কতগুলো ভাগ রয়েছে, যেমন উৎপাদক বা স্বভোজী, খাদক বা পরভোজী, আর হচ্ছে বিয়োজক। এই তিনটে রয়েছে। এর মধ্যে যেটা পরভোজী অর্থাৎ খাদক সম্প্রদায় যেটা, সেটাকে আবার তিনটে ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্রাথমিক খাদক, একটা গৌণ খাদক, একটা প্রগৌণ খাদক। দেখো, উৎপাদক বা স্বভোজী মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করবে, আর খাদক বা পরভোজী তাকে কি করতে হবে? নির্ভর করতে হবে কার উপরে? উৎপাদকের উপরে বা স্বভোজীর উপরে নির্ভর করতে হবে পরভোজী। তো এরাই খাদক গোষ্ঠীদেরকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, প্রাথমিক শ্রেণীর খাদক, গৌণ শ্রেণীর খাদক আর প্রগৌণ। প্রাথমিক মানে একদম নিচু লেভেল যেটা, তারপরে এটা হচ্ছে গৌণ খাদক বা মাধ্যমিক, আর এটা হচ্ছে প্রগৌণ খাদক মানে যেটাকে আমরা সর্বোচ্চ খাদক বলছি। এইবার এগুলোর একটা একটা করে আমরা আলোচনা করে নেব। আমরা প্রথমে যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে জড় বা অজীবজাত উপাদান। তাহলে প্রকৃতিতে এমন বেশ কিছু উপাদান পাওয়া যায় যার প্রাণের অস্তিত্ব নেই, কিন্তু সেগুলোর অস্তিত্ব রয়েছে। তাহলে সেটাকেই বলা হয় অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অজীবজাত বা জড় উপাদান। তার মধ্যে প্রথম আমরা ভাগ করেছি কি অজৈব পদার্থ, তারপরে জৈব, তারপর ভৌত উপকরণ। অজৈব পদার্থ হিসেবে আমরা বিভিন্ন গ্যাসের কথা বলতে পারি, সেটা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার, নানান রকমের কথা কিন্তু আমরা বলতে পারি, সেইগুলো হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থ হিসাবে আমরা কি বলতে পারি? শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ, এই সমস্ত যেগুলো রয়েছে মানে যেটাকে আমরা প্রোটিন, ফ্যাট এগুলো বলে থাকি, সেগুলো হচ্ছে জৈব পদার্থ। আর ভৌত উপকরণ, প্রকৃতির মধ্যে ভৌত উপকরণ হিসাবে অবশ্যই যেটা রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক, তাছাড়া রয়েছে মাটি, জল, এইগুলো হচ্ছে ভৌত উপকরণ। তাহলে দেখো, যেগুলো যেগুলোর কথা বললাম তাদের কারোর মধ্যেই কিন্তু প্রাণের অস্তিত্ব নেই, অথচ সেগুলোর অস্তিত্ব রয়েছে, তাই সেগুলো হচ্ছে জড় বা অজীবজাত উপাদান। আর যে অংশটা আমরা বলেছিলাম, আরেকটা যে ভাগ বলেছিলাম, সেটা হচ্ছে কি সজীব বা জীবজাত উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট। তাহলে জীবজগতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তারা কি জীবজ, মানে তারা হচ্ছে সজীব উপাদানের অন্তর্গত। তাহলে তাদের কি বলা হচ্ছে? সজীব বা জীবজাত উপাদান। তাকে আবার আমরা বেশ কতগুলো ভাগে আলোচনা করছি, যেমন প্রথমেই বলা হচ্ছে উৎপাদক বা স্বভোজী। তাহলে উৎপাদক বা স্বভোজী এটা কারা হবে? স্বভোজী আমরা বললাম কি
যারা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে সক্ষম, তাহলে সেখানে সমস্ত উদ্ভিদ গোষ্ঠী অর্থাৎ তৃণ থেকে শুরু করে একেবারে বৃক্ষ পর্যন্ত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে কিন্তু স্বভোজী বা উৎপাদক বলা যাবে। নেক্সট আমরা যে ভাগটার কথা বলেছি সেটা হচ্ছে খাদক বা পরভোজী। এটা কারা? যারা উৎপাদকের ওপর নির্ভর করে থাকে তাদেরকেই বলা হয়ে থাকবে খাদক বা পরভোজী, মানে উদ্ভিদ থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করে যারা। আর এরপরে হচ্ছে বিয়োজক। বিয়োজক কাদের বলবো না, বিভিন্ন প্রকারের যে ছত্রাক ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয়ে থাকবে বিয়োজক। কেন বিয়োজক বলা হচ্ছে? কারণ এরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে বিয়োজন করে আবার সরল অণুতে পরিণত করে। তাই যেহেতু এরা বিয়োজনের কাজটা করে তাই এদেরকে আবার বলা হয়ে থাকে বিয়োজক। আর যেহেতু সরল অণুতে পরিণত করে তাই এদেরকে কিন্তু আবার বলা হয়ে থাকে অনুখাদক। তাহলে এই যে আমরা বিয়োজককে অনুখাদক বা মাইক্রো কনজিউমার বলছি, এর কাজ কি হলো না সরল যৌগে পরিণত করা, উদ্ভিদ প্রাণীর দেহাবশেষকে সরল যৌগে আবার পরিণত করা। এই হয়ে গেল বিয়োজক। এরপর আমরা এই যে খাদক বা পরভোজী গোষ্ঠীকে তিনটে ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে প্রাথমিক খাদক। তাহলে প্রাথমিক খাদক কারা? যারা সরাসরি উদ্ভিদের ওপরে নির্ভরশীল, মানে ডিরেক্ট যারা উদ্ভিদকেই খাদ্য হিসাবে গ্রহণ করে। যেমন তৃণভোজী যারা অর্থাৎ হার্বিভোরাস প্রাণী যারা, সেটা হতে পারে গরু, ছাগল, ভেড়া, এদেরকে আমরা বলতে পারি সরাসরি প্রাথমিক খাদক। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গৌণ খাদক। তাহলে গৌণ খাদকদের কি কাজ, মানে কাদেরকে বলবো গৌণ খাদক? এরা কিন্তু সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল নয়। এরা কাদের উপর নির্ভরশীল? এরা এই যে প্রাথমিক খাদক যারা রয়েছে তাদের উপর নির্ভরশীল। তাহলে প্রাথমিক খাদককে ভক্ষণ করে যারা জীবন ধারণ করে তারাই হচ্ছে গৌণ খাদক। তাহলে গৌণ খাদক হিসেবে আমরা কিসের কথা বলতে পারি না, ছোট ছোট মাছের কথা বলতে পারি, ঘাস ফড়িংয়ের কথা বলতে পারি, তাছাড়াও ছোট পাখি, ইঁদুর, সাপ, এগুলোকে আমরা গৌণ খাদক হিসেবে বলতে পারি। নেক্সট যে অংশটা ছিল সেটা হচ্ছে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক। তাহলে এরা কারা? যারা গৌণ খাদককে ভক্ষণ করে বেঁচে থাকে তারাই হচ্ছে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক। তাহলে সেই শ্রেণীতে কারা কারা আসবে? অবশ্যই বড় শ্রেণীর মাছ যেগুলো, সেটা হতে পারে ময়ূর, হতে পারে তাছাড়া বাজ পাখি, শকুন, চিল, এই সমস্তই হচ্ছে প্রগৌণ খাদকের উদাহরণ। তাহলে আশা করছি বাস্তুতন্ত্রের উপাদানটা সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেলে। এরপরে আমরা যেটা আলোচনায় চলে যাব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ। তাহলে এখন এবার যেটা দেখে নাও সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ বা বাস্তুতন্ত্রের প্রকারভেদ বা টাইপস অফ ইকোসিস্টেম। তো এখানে আমরা যেটা আলোচনা করে নেব সেটাকে দেখো আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে মূল হচ্ছে দুটো, একটা স্থলজ বাস্তুতন্ত্র, একটা জলজ বাস্তুতন্ত্র। যেটা স্থলজ বাস্তুতন্ত্র সেটাকে বলা হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম। টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর জলজ বাস্তুতন্ত্র যেটা সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে এই যে দুটো ভাগ সেগুলো কি জিনিস এবং তাদের যে উপবিভাগ সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, স্থলজ বাস্তুতন্ত্র মানে কি? পৃথিবীর মধ্যেকার যত স্থলভাগ রয়েছে সেই স্থলভাগে যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটাই হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, এটাই সংজ্ঞা। এইবার সেটা কিরকম কিরকম হতে পারে, কোথায় কোথায় কোন কোন স্থলভাগে কিরকম বাস্তুতন্ত্র, সেগুলোই আমি এখানে ভাগ আকারে দেখিয়েছি। সেই স্থলভাগের মধ্যে গড়ে ওঠা বাস্তুতন্ত্রটা হতে পারে কোনো একটা অরণ্যের বাস্তুতন্ত্র, হতে পারে কোনো পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র, বা কোনো মরুভূমি এলাকার হতে পারে, বা একেবারে মেরু প্রদেশ বা তুন্দ্রা এলাকার বাস্তুতন্ত্র হতে পারে, আবার সেটা তৃণভূমির বাস্তুতন্ত্রও হতে পারে। তাহলে এই সমস্ত মিলিয়ে হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। আর যেটা জলজ বাস্তুতন্ত্র সেখানে আমরা কি দেখব না, সেখানে মূলত দুটো শ্রেণী থাকবে। জলটাকে দুটো, তার যে প্রকৃতি সেই অনুযায়ী দুটো ভাগে সেই বাস্তুতন্ত্রটাকে ভাগ করা হচ্ছে। জলের প্রকৃতি দু ধরনের হয়ে থাকবে। আগে বলে দিই জলজ বাস্তুতন্ত্র তাহলে কি, যতটা জলভাগ রয়েছে সেটা হতে পারে কোনো পুকুর, নদ নদী, খাল, বিল, যে কোনো জলাশয়, সাগর, মহাসাগর, সেখানে যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটাই হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তাহলে এই যত সমস্ত জলের ভান্ডারের কথা বললাম সেখানে দু ধরনের জল পাওয়া যায়, একটা হচ্ছে নোনা স্বাদের জল আর একটা মিষ্টি বা সুপেয় স্বাদের জল। তাহলে সেই অনুযায়ী তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নোনা জলের বাস্তুতন্ত্র আর একটা মিষ্টি বা সুপেয় বা স্বাদু জলের বাস্তুতন্ত্র। এইবার এই নোনা জল সেটা আমরা কোথায় কোথায় পাবো? অবশ্যই সমুদ্র অর্থাৎ সাগর মহাসাগরে পেয়ে যাব। আর স্বাদু বা মিষ্টি জল সেটা কোথায় পাবো? পুকুরে পাবো। তো এই যে বাস্তুতন্ত্র সেখানে আবার আমরা যে ভাগগুলো দেখাচ্ছি দেখো,
এছাড়াও আরো একটা যে ভাগ রয়েছে সেটা বলে দিই, নোনা জল আর মিষ্টি জল ছাড়াও আরেকটা হচ্ছে মিশ্র জল, মানে সেখানে জলটা ঠিক মিষ্টি বা সুপেয়র আওতাতেও পড়বে না, আবার নোনা আওতাতেও পড়বে না। সেটা মূলত কোথায় লক্ষ্য করা যাবে? খাঁড়ি এলাকায়, মোহনা এলাকায়। সেখানে কিন্তু মানে মোহনা এলাকায় কি হচ্ছে, নদীর মিষ্টি জল গিয়ে সমুদ্রের নোনতা জলে গিয়ে মিশছে, তাহলে এখানে যে জলটা পাওয়া যাবে, যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠবে, সেটা হচ্ছে মিশ্র জলের বাস্তুতন্ত্র। তাহলে এখানে আমরা এবার নোনা জলের বাস্তুতন্ত্র যেটা দেখব, অর্থাৎ সাগর মহাসাগরের বাস্তুতন্ত্র, সেটাকে আবার দুটো ভাবে আলোচনা করা যেতে পারে। একটা মহিষোপান মানে একেবারে অগভীর, যেটা মহিষোপান অঞ্চলের বাস্তুতন্ত্র মানে অগভীর এলাকার, আর একটা হচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। দু রকমের দেখতে পাওয়া যাবে নোনা জলে। আর যেটা আমরা স্বাদু জলের ক্ষেত্রে দেখব, সেটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা বলা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র, একটা লোটিক বাস্তুতন্ত্র। এইবার এগুলো আমরা একটু একটু করে আলোচনা করে নেব। দেখো, এখানে আমরা স্থলজ বাস্তুতন্ত্র হিসাবে যেটা ভাগটা দেখিয়েছি, তার প্রথমেই আছে অরণ্যের বাস্তুতন্ত্র। তাহলে যেখানে গভীর অরণ্য বা বনানী গড়ে উঠেছে, সেখানে যে বাস্তুতন্ত্রটা লক্ষ্য করা যাবে, সেটাই হচ্ছে অরণ্যের বাস্তুতন্ত্র। এবার এই বাস্তুতন্ত্র নানান রকম হতে পারে। সেটা কি রকম? এক হচ্ছে নিরক্ষীয় চিরহরিত অরণ্য হতে পারে, দ্বিতীয় ক্রান্তীয় পর্ণমোচী হতে পারে, আর কি হতে পারে না, সেখানে নাতিশীতোষ্ণ চিরহরিত হতে পারে, আবার নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য হতে পারে। মানে অরণ্যের যত শ্রেণী বিভাগ, সেখানে আমরা তুন্দ্রা বনভূমির কথা বলতে পারবো, তাছাড়াও সেখানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের কথাও বলতে পারবো। তাহলে অরণ্যের বাস্তুতন্ত্রই আবার এত রকম হতে পারে, মানে এলাকা অনুযায়ী, ভৌগোলিক অঞ্চল অনুযায়ী বাস্তুতন্ত্রগুলোকে আমরা এইভাবে ভাগ করে নিতে পারি। তৃণভূমির বাস্তুতন্ত্র, তাহলে তৃণভূমি সেটা ক্রান্তীয় তৃণভূমি হতে পারে, নাতিশীতোষ্ণ তৃণভূমি হতে পারে। তাহলে তৃণভূমির বাস্তুতন্ত্র সেটা আরেক রকমের, অন্য রকমের হবে। আবার পার্বত্য বাস্তুতন্ত্র, এটা কি? পার্বত্য এলাকা, যেখানকার ভূমির প্রকৃতি অত্যন্ত বন্ধু, চড়াই উতরাই, খাড়া ঢাল বিশিষ্ট, সেখানে যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটাই হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্র। মানে আমরা হিমালয়, রকি, আল্পস, আন্দিজ এগুলোর কথা বলতে পারি। এই সমস্ত জায়গায় যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটাই হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্র। নেক্সট বলেছি মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে মরুভূমিতে কি? বৃষ্টিপাতের প্রাধান্য কম, শুষ্ক জলবায়ু, সেখানকার বাস্তুতন্ত্র কিন্তু আবার অন্য রকম হয়ে থাকবে। সেই জন্য এটাও একটা আলাদা ভাগ দেখানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। তারপরে হচ্ছে মেরু প্রদেশের বাস্তুতন্ত্র। মেরু প্রদেশ অর্থাৎ তুন্দ্রা অঞ্চল, যেখানে অতিরিক্ত শীতলতা, সেখানকার বাস্তুতন্ত্রের গঠন আবার অন্যরকম হবে। সেখানে আমরা দেখতে পাবো মেরু শিয়াল, মেরু ভল্লুক, এগুলো দেখতে পারবো। সেটা কিন্তু আমরা এই মরুভূমির বাস্তুতন্ত্রে দেখতে পাবো না। সুতরাং দুটোর মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে। তাহলে মেরু প্রদেশের বাস্তুতন্ত্র এই মিলিয়ে হয়ে গেল আমাদের টোটাল স্থলজ বাস্তুতন্ত্র। আর অন্য যে ভাগটা অর্থাৎ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেটা আমরা দেখিয়েছি জলজ বাস্তুতন্ত্র, সেখানে নোনা জল তো বলেই দিলাম কিরকম, স্বাদু জল, মিশ্র জল তিনটেই বলে দিয়েছি। এবার এই যে নোনা জলের বাস্তুতন্ত্রের মহিষোপান যেটা আমরা দেখাচ্ছি, সেখানে মহিষোপান মানে কি? অগভীর, সেই অগভীর সমুদ্রে যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠবে সেটাই হচ্ছে মহিষোপানের বাস্তুতন্ত্র। এটাকে আবার নেরিটিক বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে, এই মহিষোপানের বাস্তুতন্ত্রকে। আর গভীর সমুদ্রের যে বাস্তুতন্ত্র, দেখো মহিষোপান অঞ্চল শেষ হয়ে গেল, গভীর সমুদ্র শুরু হলো। এই যে শুরুর স্তরটা মানে গভীর সমুদ্রের যে পৃষ্ঠস্তর বা উপরের স্তর, এইখানে একরকমের বাস্তুতন্ত্র গড়ে উঠছে, আবার আরো গভীরে একটা গড়ে উঠছে। যেটা ওই পৃষ্ঠস্তরে যেটা গড়ে উঠছে গভীর সমুদ্রের, সেটাকে আবার বলা হয়ে থাকে পিলেজিক বাস্তুতন্ত্র। আর গভীর সমুদ্রের অত্যন্ত গভীরে যেটা গড়ে উঠছে সেটাকে বলা হয় বেন্থিক বাস্তুতন্ত্র। তো এই হয়ে গেল আমাদের নোনা জলের বাস্তুতন্ত্র। আর স্বাদু জলের যেটা করা হয়েছে যে লেন্টিক বাস্তুতন্ত্র আর লোটিক বাস্তুতন্ত্র, এটা হচ্ছে জলের প্রবহমানতার উপর নির্ভর করে এই ভাগটা করা হয়েছে। তাহলে জলের প্রবহমানতা মানে কি? এই যে লেন্টিক যেটা, এটা হচ্ছে আবদ্ধ জলাশয়ের বাস্তুতন্ত্র, মানে যেখানে জলের প্রবহমানতা নেই। তাহলে সেটা কি হতে পারে? হ্রদ, পুকুর, এইগুলো হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। আর লোটিক যেটা, সেটা হচ্ছে জলের প্রবহমানতা রয়েছে, সেটা কি হতে পারে? ঝর্ণা, নদী, এগুলো আমরা বলতে পারি লোটিক বাস্তুতন্ত্র। তো এই হচ্ছে টোটাল সামগ্রিক যেটা আমরা আলোচনা করলাম, এই সমস্তটাই কিন্তু আসলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, মানে প্রকৃতির বুকে আপনা আপনি গড়ে ওঠা বাস্তুতন্ত্র। তো প্রকৃতির
বুকে গড়ে ওঠা নিজে নিজে যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে সেটা ছাড়াও কিন্তু আরো একটা রকমের বাস্তুতন্ত্র হয়, যেটাকে বলা হয় কৃত্রিম বাস্তুতন্ত্র। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের টোটাল শ্রেণীবিভাগটা আমি এখানে দেখালাম। কৃত্রিম বাস্তুতন্ত্রের ক্ষেত্রেও এই দুরকমই হবে, স্থলজও হতে পারে, জলজও হতে পারে। স্থলজটাও মানুষ কৃত্রিম ভাবে তৈরি করতে পারে, যেমন কৃষিকাজ, সেটা হতে পারে। তাছাড়া সেখানে যদি বনভূমি তৈরি করা হয়ে থাকে, বাগিচা নির্মাণ করা হয়ে থাকে, সেগুলো কি হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট, তাহলে সেখানকার ইকোসিস্টেমও কিন্তু অন্য রকম হবে, যেটাকে কৃত্রিম বাস্তুতন্ত্র বলা হচ্ছে, কৃত্রিম স্থলজ বাস্তুতন্ত্র। আর কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র হিসেবে আমরা কি বলতে পারি? কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র হচ্ছে সেগুলোই যেটা মানুষের দ্বারা সৃষ্টি, অর্থাৎ জলাধার নির্মাণ করা, মানুষের দ্বারা পুকুর নির্মাণ করা, এই যে ব্যাপারগুলো, খাল তৈরি, বাঁধ নির্মাণ, এই সমস্তগুলোর মাধ্যমে যে জলজ বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেটাকে বলা হবে কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র। তো মেনলি আমরা বাস্তুতন্ত্রের একটা বিরাট পার্ট হিসেবে যেটা পাই সেটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের আলোচনায় এইটুকুই ছিল তোমাদের জন্য নিয়ে আসা উপস্থাপনা। নেক্সট পর্বে আমরা বাকি অংশটুকু আলোচনা করে দেবো, যেখানে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর থাকবে, খাদ্য জাল থাকবে, খাদ্য পিরামিড থাকবে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করে নেব। তার কিছু কিছু হালকাভাবে হয়তো তোমরা নিচু ক্লাসে পড়ে এসেছো, এখানে এসে আরেকটু বিস্তারিতভাবে পড়তে হবে। আজকের উপস্থাপনা তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। আর তোমার কিছু জানার বা জানানোর থাকলে সেটা কমেন্টে জানাও। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।